নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি ভ্যালু ইনভেস্টর হন তাহলে একটা শেয়ারের যে রেশিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে, সেই রেশিওটা হলো পিবি রেশিও, অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিও। তো পিবি রেশিওটা কি? পিবি রেশিও হলো কোনো কোম্পানির একটি শেয়ারের মার্কেট ভ্যালু তার বুক ভ্যালুর থেকে কত গুণ বেশি, সেটাই ডিনোট করে সেই কোম্পানির পিবি রেশিও। এখানে আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হলো মার্কেট ভ্যালু আর একটা হলো বুক ভ্যালু। মার্কেট ভ্যালু কি? মার্কেট ভ্যালু আপনারা জানেনই। মার্কেট ভ্যালু হলো কোম্পানির বর্তমান শেয়ার প্রাইস, যেটা প্রতিদিনই চেঞ্জ হতে পারে। আর আরেকটা হচ্ছে বুক ভ্যালু। তাহলে একটা কোম্পানির একটা শেয়ারের বুক ভ্যালু আমরা কিভাবে বের করব? একটা শেয়ারের বুক ভ্যালু বের করতে গেলে কোম্পানির বুক ভ্যালুকে তার টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলেই আপনি পেয়ে যাবেন যে একটা শেয়ারের বুক ভ্যালু কত। এবার প্রশ্ন হলো যে একটা কোম্পানির বুক ভ্যালু কি করে আমরা বের করব? একটা কোম্পানির বুক ভ্যালু হলো সেই কোম্পানির টোটাল অ্যাসেট থেকে সেই কোম্পানির টোটাল লায়াবিলিটিসটাকে বাদ দিলে আপনি পেয়ে যাবেন সেই কোম্পানির বুক ভ্যালু। এরপরে যে প্রশ্নটা আসবে যে তাহলে একটা কোম্পানির অ্যাসেটের মধ্যে কি কি আছে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার কি কি অ্যাসেট আছে, প্রথমে যেটা আসবে সেটা হলো আপনার জমি, তারপর আপনার বাড়ি আছে, আপনার যে গাড়ি আছে, এগুলোই তো আপনার অ্যাসেট না? আপনার ক্ষেত্রে যেমন আপনার জমি আর বাড়ি ছিল আপনার অ্যাসেট, তেমনি একটা কোম্পানির ক্ষেত্রেও তার ল্যান্ড এবং তার বিল্ডিংটা হচ্ছে তার একটা অ্যাসেট। আপনার ক্ষেত্রে যেমন আপনার গাড়িটা একটা অ্যাসেট, তেমনি কোম্পানির ক্ষেত্রেও তার ওই যে প্ল্যান্ট এবং মেশিনারি সেগুলো হলো তার অ্যাসেট। তো এগুলো হলো ফিক্সড অ্যাসেট। এইবার কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি থাকবে আপনি ভাবুন। ধরুন আপনি কাউকে ধার দিয়ে রেখেছেন, তো সেই যে টাকাটা আপনি বাইরে ধার দিয়ে রেখেছেন সে টাকাটা আপনি তো ফেরত পাবেন, তো সেটা হলো আপনার অ্যাসেট। তো এইটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল, মানে যেটা আপনি ধার দিয়ে রেখেছেন যে টাকাটা আপনি পাবেন। আর কি আছে? আপনার ব্যাংকে বা ফিক্সড ডিপোজিটে আপনার টাকা জমা আছে বা বাড়িতে ক্যাশ আছে, তো ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্ট হলো এইটা। তো কোম্পানির ক্ষেত্রেও তাই, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা জমা থাকছে সেটা হলো তার অ্যাসেট। তো দেখা গেল যে কোম্পানির টোটাল যে অ্যাসেট আছে সেটা হলো তার কোম্পানির কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট, এই দুটো মিলিয়ে। তেমনিভাবেই আমরা দেখবো যে কোম্পানির লায়াবিলিটিস কী কী আছে। তো লায়াবিলিটির মধ্যেও দু ধরনের ভাগ আছে। প্রথমটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস মানে কি? যে লায়াবিলিটিসগুলো খুব শর্ট টার্ম, মানে আগামী 1-2 বছরের মধ্যেই আছে যে লায়াবিলিটিসগুলো। তার মধ্যে যেটা আছে সেটা হলো অ্যাকাউন্টস পেয়েবল, মানে কি বিভিন্ন সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে, তো এটা হলো অ্যাকাউন্টস পেয়েবল। আর কি আছে? আর আছে শর্ট টার্ম ডেট। কোম্পানি যে বিভিন্ন ধার নিয়ে রেখেছে ব্যাংক থেকে, যে লোনের টেনিওরটা 1 বছর বা তার কম আছে, সেগুলোকে আমরা ধরবো শর্ট টার্ম ডেট। আর আছে নন কারেন্ট লায়াবিলিটিস, মানে কি যে লায়াবিলিটিসগুলো দীর্ঘমেয়াদী, যেমন ধরুন লং টার্ম ডেট, আপনি 10 বছরের জন্য লোন নিয়ে রেখেছেন, তো এটা নন কারেন্ট লায়াবিলিটিসে। আর আছে কিছু অন্যান্য লায়াবিলিটিস, যেমন ধরুন কোম্পানির যারা কর্মচারী আছে তাদের যে পেনশন, তাদের যে গ্র্যাচুইটি দিতে হবে, বা কোম্পানি যে ট্যাক্স দিতে হবে সেই ট্যাক্সটা কোম্পানি ডেফার করে যাচ্ছে, মানে কোম্পানি দেয়নি এতদিন পর্যন্ত, তো এইগুলো আসছে আপনার নন কারেন্ট লায়াবিলিটিসে। তো যখন আমি একটা কোম্পানির বুক ভ্যালু বের করব তখন আমি কি করব? কোম্পানির যে টোটাল অ্যাসেট আছে সেই টোটাল অ্যাসেট থেকে সেই কোম্পানির যে টোটাল লায়াবিলিটিস আছে সেটাকে মাইনাস করব, তাহলে আমি পেয়ে যাব কোম্পানির বুক ভ্যালু। এবার এই পর্যন্ত দেখার পরে আপনি হয়তো বলবেন যে এই জিনিসগুলো তো আপনি সহজেতে স্ক্রিনার.com বা যে কোনো একটা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, তাহলে এত কষ্ট করে এত মেহনত করার কি দরকার ছিল? দেখুন, আমি আগেই বলেছি যে যদি আপনি ভ্যালু ইনভেস্টর হন তবে আপনাকে দেখতে হবে পিবি রেশিও। স্ক্রিনার.com বা অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি অবশ্যই কোম্পানির বুক ভ্যালু এবং পিবি রেশিও সবই পেয়ে যাবেন। এমনকি সেই কোম্পানির ব্যালেন্স শিটও পেয়ে যাবেন, যেখানে তার অ্যাসেট এবং লায়াবিলিটিস সবই দেখতে পাবেন। কিন্তু একটা জিনিস ভাবুন, কোম্পানির যে অ্যাসেট ব্যালেন্স শিটে শো করছে কোন ক্যাটাগরির অ্যাসেট, সে অ্যাসেটও তো বিভিন্ন ভাগ আছে। আপনাকে আমি যদি আজ জিজ্ঞাসা করি যে একটা 10 লাখ টাকার জমি এবং একটা 10 লাখ টাকার হুন্ডাইয়ের কার, এর মধ্যে কোনটা আপনি চুজ করবেন? যদি আপনি বুদ্ধিমান হন তাহলে আপনি অবশ্যই 10 লাখ টাকার জমিটাই চুজ করবেন। কেন? কারণ আপনি জানেন যে 10 লাখ টাকার জমিটা আগামী 10 বছরেতে 20 লাখ টাকা হবে। এই যে অ্যাসেটটা, এই অ্যাসেটের ভ্যালুটা কিন্তু বাড়বে। এটা হচ্ছে এমন একটা অ্যাসেট যার ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু 10 বছর পরে আপনার এই 10 লাখ টাকার হুন্ডার কারটা কেউ 2 লাখ টাকাতেও কিনবে না। সুতরাং এটা হলো ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। তো যখনই আপনি ভ্যালু ইনভেস্টর হবেন তখন আপনাকে এই প্রতিটা পয়েন্ট, এই যে অ্যাসেটের প্রতিটা ভাগ আপনাকে দেখতে হবে। শুধু তাই নয়, আপনাকে পুরো আতসকাঁচ দিয়ে ব্যালেন্স শিটের প্রতিটা জিনিস দেখতে হবে যে কোম্পানি যে অ্যাসেটগুলোর কথা উল্লেখ করেছে সেই অ্যাসেটগুলো কী ধরনের অ্যাসেট। যেমন ধরুন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে সে অ্যাসেটটা কি, সেটা কি জমিতে আছে নাকি তার প্ল্যান্টে আছে? যদি দেখুন, যদি সেটা জমিতে থাকে তাহলে কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট, কিন্তু যদি সেটা প্ল্যান্ট হয় তাহলে সেটা কিন্তু ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। অথবা ধরুন ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের লোন হলো একটা অ্যাসেট। এবার আমাকে দেখতে হবে যে সেটা কী ধরনের লোন, সেটা কি গোল্ড লোন নাকি সেটা রিটেল লোন
নাকি সেটা কর্পোরেট লোন? দেখুন, গোল্ড লোন কিন্তু সবথেকে বেশি সিকিউর লোন, কারণ সেখানেতে গোল্ড ব্যাকআপ আছে। রিটেল লোনের ক্ষেত্রে কি হয়, যেখানে নাম্বার অফ কাস্টমার্স বেশি এবং লোনের অ্যামাউন্টটা খুব কম, তো সেখানে যদি একজন দুজন ডিফল্টও করে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের ক্ষেত্রে ক্ষতি হওয়ার চান্স খুব কম। যদি ব্যাংকের টোটাল লোনের একটা বড় অংশ কর্পোরেট লোন হয় তাহলে কিন্তু একটা বড় ডেঞ্জার হতে পারে, কারণ যদি সেই কর্পোরেট ফেল করে তাহলে কিন্তু সেটা ব্যাংকের ক্ষেত্রে খুব ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক তেমনিভাবেই রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রেও আমাদের দেখতে হবে যে তার অ্যাসেটটা কোথায় আছে, জমিতে কতখানি আছে, ফ্ল্যাটে কতখানি আছে, প্রতিটা পয়েন্ট কিন্তু আমাদেরকে জানতে হবে। আর সেই কারণের জন্যই আপনাকে কিন্তু প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হবে। এরপর আমরা একটা এক্সাম্পলের সাহায্যে পিবি রেশিও ক্যালকুলেশন করব। আমি গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পিবি রেশিও ক্যালকুলেট করব। তো প্রথমে আমাদের কি বের করতে হবে? প্রথমে আমাদের বের করতে হবে গ্রাসিম ইন্ডাস্ট্রিজের বুক ভ্যালু। তো বুক ভ্যালু বের করতে গেলে আমাকে প্রথম অ্যাসেটটা বের করতে হবে। তাহলে প্রথমে আমি দেখে নিই যে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টোটাল অ্যাসেট কত। দেখুন, আমি গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যালেন্স শিট শো করছি। তো ব্যালেন্স শিটে দেখুন যে নিচে আমি ইয়েলো মার্ক করেছি, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টোটাল অ্যাসেট হচ্ছে 3,07,243 crore। এবার আমি দেখবো যে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লায়াবিলিটিস কত। তো টোটাল যে লায়াবিলিটিস আছে সেটা দেখতে পাচ্ছি যে বড়োয়িং আছে আপনার 87,397 কোটি টাকা, আর আদার লায়াবিলিটিজ আছে 1,43,337 কোটি টাকা। টোটাল যে লায়াবিলিটিজ এলো সেটা হলো 2,30,734 কোটি টাকা। তাহলে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বুক ভ্যালু কত হবে? যে টোটাল অ্যাসেট যেটা সেটা হচ্ছে 3,07,243 কোটি মাইনাস এর যে টোটাল লায়াবিলিটিস 2,30,734 কোটি। তো এটা মাইনাস করলে দাঁড়াচ্ছে 76,540 কোটি টাকা। এবার গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 65.8 কোটি। তাহলে একটা শেয়ারের বুক ভ্যালু কত আসছে? বুক ভ্যালু পার শেয়ার হলো 76,540 ডিভাইড বাই 65.8, তার মানে হলো 1163। এবার আমি যদি বলি যে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পিবি রেশিও কত, তাহলে পিবি রেশিও আসবে বর্তমান শেয়ার প্রাইস যেটা হচ্ছে 1641 ডিভাইড বাই এর বুক ভ্যালু পার শেয়ার সেটা হচ্ছে 1163, সুতরাং এটা হলো 1.41। এইবার আমরা দেখব যে মার্কেট ভ্যালু আর বুক ভ্যালুর ভেতরে তফাৎটা কি। কোনো কোম্পানির মার্কেট ভ্যালু হচ্ছে যে সেই কোম্পানির একটা শেয়ারের বর্তমান যে শেয়ার প্রাইস আছে সেইটাকে সেই কোম্পানির যে টোটাল নাম্বার অফ শেয়ার আছে সেটা দিয়ে গুণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সেই কোম্পানির মার্কেট ভ্যালু। আর সেই কোম্পানিটার বুক ভ্যালু হলো সেই কোম্পানির যে টোটাল অ্যাসেট, সেই অ্যাসেট থেকে তার লায়াবিলিটিসটা মাইনাস করলে যেটা দাঁড়ায় সেটা হলো সেই কোম্পানির বুক ভ্যালু। বা বুক ভ্যালুকে আরেকটু অন্যভাবেও বলা যেতে পারে, ধরুন আজকে যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে সেই কোম্পানির থেকে আমরা কত টাকা পাবো। তো যখনই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে, কোম্পানিটা লিকুইডেট করতে হবে, তাহলে কি করতে হবে? কোম্পানির যেসব অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোকে বিক্রি করতে হবে। সেই অ্যাসেটগুলোকে আমরা বিক্রি করব। বিক্রি করে দেওয়ার পর যে পাওনাদার যারা আছে তারা তো আসবে, তারা তো তাদের পাওনা কোনটা চাইবে। তো আমরা তারপর কি করব? তাদের যে লায়াবিলিটিজ আছে পাওনাদারের পাওনাটা মিটিয়ে দিলাম। তো মিটিয়ে দেওয়ার পর যেই টাকাটা বেঁচে থাকলো সেটাই হলো সেই কোম্পানির বুক ভ্যালু। দেখুন, আমাদের আগের এক্সাম্পলেতে গ্রাসিম কোম্পানির বুক ভ্যালু আমাদের বেরিয়েছিল 76,540 কোটি টাকা। আর গ্রাসিমের মার্কেট ভ্যালু কত আসছে? এর শেয়ার প্রাইস যেটা আছে 1643কে আমি 65.8 দিয়ে গুণ করলাম এবং সেটা দাঁড়ালো 1,08,109.5 কোটি টাকা। তাহলে দেখা যাচ্ছে কি যে এর ক্ষেত্রে এর মার্কেট ভ্যালু কিন্তু এর বুক ভ্যালুর থেকে বেশি। মানে কতটা বেশি? সেটা হলো 1.43। এইবার প্রশ্ন হলো যে আমরা যে বুক ভ্যালুটা জানলাম, এই বুক ভ্যালুটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? বুক ভ্যালুটাকে আমরা যে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি, প্রথম হলো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। কারণ কি? কারণ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হলো একটা অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির প্রধান অ্যাসেট কি? প্রধান অ্যাসেট হলো এর ল্যান্ড, মানে যে জমিতে রিয়েল এস্টেট তৈরি হচ্ছে। এরপর আছে বিল্ডিং, যেগুলো এরা বানাচ্ছে। তার মানে একটা রিয়েল এস্টেট কোম্পানির ভ্যালুয়েশনটা কিন্তু করবো আমরা মেনলি তার কত জমি আছে এবং কত বিল্ডিং তৈরি করেছে বা তৈরি হয়ে পড়ে আছে, বা কতটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, বা কতটা প্ল্যান পাস হয়েছে, এগুলো সব আমরা দেখব। তো রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে কিন্তু যখন আমরা তার ভ্যালুয়েশন করব তখন আমরা দেখে নেব যে তার বুক ভ্যালুটা কত। ঠিক তেমনিভাবে অন্যান্য যেসব অ্যাসেট হেভি ইন্ডাস্ট্রি আছে, যেমন ধরুন স্টিল ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, এই সকল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু তার ভ্যালুটা নির্ভর করে যে সেই কোম্পানির কতটা ল্যান্ড আছে, সেই কোম্পানির ভিতরে কতগুলো মেশিন আছে এবং কি কি ইকুইপমেন্টস আছে, এগুলো সব কিন্তু আমরা হিসেব করে দেখব এবং তার উপর বেস করেই কোম্পানিটার ভ্যালুয়েশন তৈরি হবে। আর আছে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, ব্যাংকিং এবং নন ব্যাংকিং সমস্ত ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে তার বুক ভ্যালুটা কত। কারণ বুক ভ্যালু দেখলেই আপনি দেখতে পাবেন যে তার মধ্যে কি কি অ্যাসেট আছে।
ব্যাংকের ক্ষেত্রে যেমন ধরুন তার লোনটা হচ্ছে অ্যাসেট, তো লোনের ভেতরেও দেখতে হবে যে কী ধরনের লোন আছে, যেটা আমি আগেই বলেছি, গোল্ড লোন আছে, এসএমই লোন আছে, নাকি রিটেল লোন আছে, না কর্পোরেট লোন আছে, এইভাবে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে। এবার দেখুন, আমি যখন বুক ভ্যালু ক্যালকুলেট করলাম তখন কিন্তু আমরা নিয়েছিলাম শুধুই ট্যানজিবল অ্যাসেট, মানে যে অ্যাসেটগুলোকে আমরা বিক্রি করতে পারি বা যে অ্যাসেটগুলো আমার ব্যালেন্স শিটেতে যেগুলোকে ভ্যালুয়েশন করতে পারি। এমন ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তার ফিজিক্যাল অ্যাসেট কিন্তু খুব কম, কিন্তু সেই কোম্পানির ক্ষেত্রে দেখা যাবে তার স্কিল ওয়ার্কফোর্সটা একটা বড় অ্যাসেট, তার স্ট্র্যাটেজি এবং লিডারশিপটা একটা বড় অ্যাসেট। তো এই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে পিবি রেশিওটা সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। যেমন ধরুন আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি আছে, তাদের ক্ষেত্রে একটা অফিস আছে, কিছু কম্পিউটার আছে, এই হলো তাদের অ্যাসেট। তাদের ক্ষেত্রে তাদের যে মেন অ্যাসেট সেটা হলো তাদের টেকনোলজি, সেটা তাদের পেটেন্ট বা তাদের যে এমপ্লয়ি আছে, এগুলোই তাদের বড় অ্যাসেট। কিন্তু বুক ভ্যালুর ক্ষেত্রে তো এমপ্লয়িকে অ্যাসেট হিসাবে ধরা হয় না, না তাদের টেকনোলজিকে ভ্যালুয়েশন করা হয়। তো এই কারণে দেখা যায় যে যখন আইটি কোম্পানিগুলোকে আমি দেখবো, যে আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু পিবি রেশিও অনেক বেশি দেখায়। তো সেই কারণের জন্যই আমরা যখন কোনো আইটি বা সার্ভিস কোম্পানি দেখব যেগুলোতে অ্যাসেট কম আছে, সেই সব কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা পিবি রেশিও দেখব না। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো যে আইডিয়াল পিবি রেশিও কত হওয়া উচিত। দেখুন, আইডিয়াল পিবি রেশিও হওয়া উচিত 1, অর্থাৎ কোম্পানিটার যেটা বুক ভ্যালু তার মার্কেট ভ্যালু সেটাই হওয়া উচিত, অথবা তার থেকে কম যদি হয় তখন আমি তাকে বলবো যে আন্ডার ভ্যালুড কোম্পানি। কিন্তু জেনারেলি এটা দেখা যায় যে কোনো কোম্পানির ক্ষেত্রে পিবি রেশিও 1-এর কম হয় না। তো সেই কারণের জন্য প্র্যাকটিক্যালি যদি পিবি রেশিও 3 পর্যন্ত হয়, অর্থাৎ কোম্পানিটার মার্কেট ভ্যালু যদি তার বুক ভ্যালু 3 গুণ পর্যন্ত হয়, তাকে আমরা বলবো যে কোম্পানিটা ফেয়ারলি ভ্যালুড আছে। কিন্তু তার থেকে যদি বেশি হয় তখন আমরা তাকে বলবো যে হ্যাঁ কোম্পানিটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। পিবি রেশিও যখন আমরা একটা ইন্ডাস্ট্রির মধ্যে ইউজ করব তখন আমরা দেখবো যে সেই ইন্ডাস্ট্রির ভেতরেতে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর পিবি রেশিও চেক করব, এবং তার মধ্যে যার পিবি রেশিও কম হবে তো সেটাকে আমরা বলবো আন্ডার ভ্যালুড কোম্পানি, এবং যার পিবি রেশিও বেশি হবে সেগুলোকে আমরা ওভার ভ্যালুড কোম্পানি বলবো। এবং এইভাবে আমরা আন্ডার ভ্যালুড স্টককে আমরা চেক করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।